দিলে বলিয়েন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে আমাদের সংগঠিতকরণ। দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ 3 থেকে 4টা অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটু ক্লাসের শুরুতে আমাকে জানিয়ে দাও সাউন্ড এবং ভিডিও ঠিকঠাক রয়েছে কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি মিম ইসলামকে, সে বন্ধুকে মেনশন করেছে, ধন্যবাদ। ইফতেখার উদ্দিন মারুফ, ওয়ালাইকুম আসসালাম। একটু বন্ধুদের মেনশন করে দাও এবং কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে একটু জানিয়ে দাও। আমি দেখতে চাই কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, একটু আমি দেখতে চাই। সবাই বন্ধুদের মেনশন করে দাও এবং নিজের টাইমলাইনে একবার ক্লাসটা শেয়ার করে দাও। আমি কথা দিচ্ছি আজকের ক্লাসটা তোমাদের খুবই উপকার হবে, কারণ এই অধ্যায়ের এমসিকিউ বলো প্লাস সিকিউ সাজেশন, কোথা থেকে তুমি সিকিউ গুলো পড়বা, পুরো অধ্যায়ে কোন কোন জায়গা থেকে সিকিউ গুলো সবচেয়ে বেশি আসে, আজকে আমি তোমাদের সাজেশনটা দিয়ে দিব, যেটা তোমাদের খুবই কাজে লাগবে। একটু সবাই আমাকে কমেন্ট করে জানাও কে কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়েছো, দ্রুত সবাই কমেন্ট করে জানাও, আমি সবাইকে দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই, ধন্যবাদ বন্ধুদের মেনশন করার জন্য। বাকির একটু মেনশন করে দাও সবাই একসাথে মিলে। ওকে, আমি দেখতে পাচ্ছি এমডি রাফসান চৌধুরীকে, মাহিয়া মাইকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। একটু বাকিদের মেনশন করে দাও যাতে আমরা একসাথে ক্লাসটা শুরু করতে পারি। যাদের সামনে পরীক্ষা, যারা এসএসসি 24 রয়েছে, তোমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, কারণ দ্বিতীয় পত্রের এর আগের অধ্যায় পরিকল্পনা নিয়ে আমি ক্লাস নিয়েছিলাম। আজকে আমি এর পরের অধ্যায় ক্লাস নিব, সিকিউ প্লাস আমি ক্লাসের শেষে কি দিয়ে দিব, আমাদের যে এমসিকিউ বলো সিকিউ বলো দুইটারই সাজেশন আজকের ক্লাস থেকে তোমরা পেয়ে যাবা। একটু আমাকে কমেন্ট করে জানাও কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো, একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, আকাশ আলী জানাচ্ছে রাজশাহী থেকে যুক্ত হয়েছে। ওকে, বাকিরা একটু জানাও কোন জায়গা থেকে যুক্ত হয়েছো। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। সবাই রেডি কিনা একটু জানাবো আমাকে, আমি শুরু করতে পারি কিনা একটু সবাই রেডি কিনা জানাও। ভালো করে প্রশ্নগুলো দেখবা, তারপর আনসার করার চেষ্টা করবা। ক্লিয়ার? ওকে, তাহলে আমি শুরু করছি। শুরুতেই দেখো আমাদের প্রথম প্রশ্ন, ব্যবস্থাপনার কোন কাজটি প্রতিষ্ঠানের কর্মীদের মতানৈক্য দূর করতে সাহায্য করে। ভালো করে প্রশ্নটা করবা, ব্যবস্থাপনার কোন কাজ। ব্যবস্থাপনার কিন্তু আমাদের কাজ রয়েছে, আমরা জানি কি ব্যবস্থাপনার একটা যে চক্র রয়েছে, এই চক্রে কিন্তু আমাদের 7টা কাজ রয়েছে। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে ব্যবস্থাপনার কোন কাজটি কর্মীদের মতানৈক্য দূর করতে সাহায্য করে। 1 নাম্বার দিয়ে আনসার করো সবাই, সবাই 1 নাম্বার দিয়ে আনসার করো। দেখো প্রথম বলা হয়েছে পরিকল্পনা, সংগঠন, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। দেখি দ্রুত আনসার করে জানো সবাই। 1 নাম্বার দিয়ে আনসার করো, ব্যবস্থাপনার কোন কাজটি প্রতিষ্ঠানের কর্মীদের মতানৈক্য দূর করে। এই যে অনেকে এটা জানবে না, এটা মানে কি মতানৈক্য মানে কি, অনেকেই জানবে না। মতানৈক্য বলতে কি বোঝায়, এই যে মতামত দেওয়ার আমাদের যে এটা রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি করতে পারি না, নিজেদের মতামত দিতে পারি না। কিছু কিছু প্রতিষ্ঠানে রয়েছে আমাদের গণতান্ত্রিক নীতিমালা ফলো করা হয়, যেখানে মতামত দেওয়া যায়। আর কিছু কিছু প্রতিষ্ঠানে দেখবো স্বৈরতান্ত্রিক যে আমাদের রয়েছে নেতৃত্ব রয়েছে, স্বৈরতান্ত্রিক নেতৃত্বটা ফলো করা হয়, যার কারণে আমরা মতামত দিতে পারি না। সবার আগে আনসার জানিয়েছে নিশা জানাচ্ছে 1 খ। ওকে, তারপর জানাচ্ছে রূপক জানাচ্ছে গ, সমন্বয় সাধন। ওকে, ভেরি গুড। দেখে বাকিরা আনসার করো। আমি দেখতে চাই কার উত্তর সঠিক হয়েছে এবং কার বেসিক আমাদের কমপ্লিট রয়েছে এই অধ্যায়ের উপর। যার বেসিক ঠিক থাকবে সে সঠিক উত্তর করতে পারবে। দেখে আর বাকিরা আনসার করে জানাও। দেখি কার, আমি দেখতে চাই কার কার উত্তর সঠিক হয়েছে। একজনের আমি 2-3 জনের উত্তর পেয়েছি, কার উত্তর সঠিক হচ্ছে কার উত্তর ভুল হচ্ছে।
এই যে দেখো আমাদের ব্যবস্থাপনা আর চিন্তা করো, ব্যবস্থাপনা যে কাজগুলো রয়েছে পরিকল্পনা, সংগঠিতকরণ, তারপরে হচ্ছে আমাদের কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই 7টা কাজের মধ্যে কোনটা কর্মীদের মতানৈক্য দূর করতে সাহায্য করে? সঠিক উত্তর হচ্ছে কি আমাদের সংগঠন। সংগঠনে আমাদের কর্মীদের মতানৈক্য দূর করতে সাহায্য করে। যারা একের খ বলেছে তাদের উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। তোমাদের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার রয়েছে। এরপর আমরা যাচ্ছি 2 নাম্বার কোয়েশ্চনে। সবাই একটু ভালো করে পড়বা, তারপর আনসার করার চেষ্টা করবা। আগে ভালো করে প্রশ্নটা পড়বা। 2 নম্বর কোয়েশ্চন দেখো, একজন কর্মী একাধিক ঊর্ধ্বতন থেকে আদেশ পেলে কোন নীতির ব্যাঘাত ঘটায়? কোন নীতির ব্যাঘাত ঘটায়? আমি ঠিক করে দিচ্ছি বানানটা। কোন নীতির ব্যাঘাত ঘটায়? দ্রুত। খুব সুন্দর একটি প্রশ্ন, যেটা আমাদের বোর্ড কোয়েশ্চন আসার মতো একটা প্রশ্ন। বোর্ড কোয়েশ্চনে আসার মতো একটা প্রশ্ন। সবাই 2 নম্বর দিয়ে আনসার করো। সবাই 2 নম্বর দিয়ে আনসার করো। স্যার কেমন আছেন? আমি অনেক ভালো আছি। সীমান্ত, তুমি কেমন আছো জানাও। অনেকদিন পর, একটু বন্ধুদের মেনশন করে দাও। 2 নম্বরে দেখো আনসার জানাও আমাকে। দ্বৈত নীতি, ভারসাম্য নীতি, আদেশের ঐক্য নীতি নাকি বিশেষায়ন নীতি? 2 নম্বর দিয়ে আনসার করে জানাও। ওকে, সীমান্ত জানাচ্ছে গ নাম্বার। ওকে, সবাই 2 নম্বর দিয়ে আনসার করো। এরকম করলে আনসার করলে আমি বুঝবো না। এই যে এভাবে 2 নম্বর লিখে তারপর ক, খ, গ, গ, যেটা আনসার হবে সেটা জানাও। ওকে, নিচে জানাচ্ছে 2 এর গ। ভেরি গুড, 2 জনের 3 জনের আনসার পেলাম। আমি একটু বাকির আনসার করো, আমি দেখতে চাই। স্যার কেমন আছেন? আমি অনেক ভালো আছি, তোমাদের দোয়ায়। তোমরা একটু জানাও কেমন আছো। আফরিদা সিদ্দিকা উত্তর জানাচ্ছে 2 এর সি। ওকে, ভেরি গুড। বাকিরা জানাও। বাকিরা প্রশ্ন করে আনসার করার চেষ্টা করো। এরকম প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই বোর্ড কোয়েশ্চনে দেখবা। এই টাইপের প্রশ্ন, এই কনসেপ্ট নিয়ে কিন্তু প্রশ্নগুলো তোমাদের এসে থাকবে। ওকে, মাহিয়া মাহি জানাচ্ছে, মাহিয়া মাহি 2 নম্বরের আনসার করো। 1 নাম্বার না, 2 নম্বরের। 2 নাম্বার এমসিকিউ এর আনসারটা করো। ওকে, আমরা তাহলে 2 নম্বরের আনসারটা দেখে নিচ্ছি। 2 নম্বরের আনসার হচ্ছে আদেশের ঐক্য নীতি। এই ক্ষেত্রে একজন কর্মী একাধিক ঊর্ধ্বতন থেকে আদেশ পেলে কোন নীতির ব্যাঘাত ঘটায়? এটা হচ্ছে আদেশের ঐক্য নীতি। আচ্ছা, আমরা একটু তাহলে বেসিকটা বুঝে নেওয়ার চেষ্টা করি এমসিকিউ সলভের পাশাপাশি। আদেশের ঐক্য নীতি বলতে কি বোঝায়? আদেশের ঐক্য নীতি বলতে বোঝায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একজন মাত্র কর্মীকে কি দিতে পারবে? আদেশ দিতে পারবে। 2 জনকে আদেশ দিতে পারবে না। অর্থাৎ একজন যারা নিম্নস্তর রয়েছে তারা যদি 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে যদি আদেশ পেয়ে থাকে কোন কাজটা আগে করবে? 2টা আদেশ পেলে একটা কাজই করতে পারবে না। সেজন্য আদেশের ঐক্য নীতি অনুযায়ী হচ্ছে আমাদের একজন ঊর্ধ্বতন আদেশ পেলে কোন নীতির? একজন কর্মী যদি একজন ঊর্ধ্বতন থেকে কি পাবে? আদেশ পাবে, 2 জন থেকে পাবে না। এটাই হচ্ছে আদেশের ঐক্য নীতি। ক্লিয়ার? ওকে, মাহিয়া মাহি জানাচ্ছে 2 এর গ। ভেরি গুড। আকাশের উত্তর সঠিক হয়েছে। ভেরি গুড, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। এরপর 3 নাম্বার আনসার করার চেষ্টা করো। সবাই 3 নাম্বার আনসার করার চেষ্টা করো। আচ্ছা, 4 নাম্বারটা দেখি আমরা। 4 নাম্বার, 3 নাম্বার না, 4 নাম্বার আমরা আনসার করার চেষ্টা করি। সবাই 4 নাম্বার দিয়ে আনসার করার চেষ্টা করো। নিম্নের কোনটি অমানবীয় উপাদান? এই যে এটা একটু খেয়াল করো, অমানবীয়। সবাই 4 নাম্বার দিয়ে আনসার করো। কর্মকর্তা, ভূমি, কর্মচারী, ব্যবস্থাপক। দিকে রেখে পারি, খুব সহজ প্রশ্ন, সহজে আমরা আনসার করতে পারবো। 4 নাম্বার দিয়ে আনসার করো। নিচের কোনটি অমানবীয় উপাদান? দ্রুত দ্রুত। ক, খ, গ নাকি গ? 4 নাম্বার দিয়ে আনসার করো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, সীমান্ত নাগ সবার আগে উত্তর দিয়েছে। 4 এর বলছে খ। দিকে বাকিরা আনসার করো। নিশা জানাচ্ছে 4 এর ক। ভেরি গুড। এমডি মাহরুফ জানাচ্ছে 4 এর ক। সুফিয়ানা ইকবাল জানাচ্ছে বি। ওকে, ভেরি গুড। আমি কিন্তু সবার একটা উত্তর পাচ্ছি, এখনো পর্যন্ত কোনো ভিন্ন উত্তর পেলাম না। অমানবীয়, অমানবীয় উপাদান বলতে বোঝায় যেগুলো মানুষ নয়, বস্তু। যেগুলো মানুষ নয়, বস্তু। তাহলে দেখো, ওকে, আকাশ আলী জানাচ্ছে 4 এর ক। ভেরি গুড। যারা আমার সাথে লাইভে যুক্ত রয়েছে আমি প্রত্যেকের আনসার দেখতে চাই। আফরিদা সিদ্দিকি জানাচ্ছে 4 এর ক। ভেরি গুড। বাকিরা একটু আনসার করো, তোমাদের কনসেপ্টটা দেখি। অমানবীয় মানে হচ্ছে বস্তু। তাহলে দেখো, কর্মকর্তা ইনি তো একজন মানুষ, যিনি কাজ করে তাকে কর্মকর্তা। তারপরে হচ্ছে কর্মচারী, ইনি একজন মানুষ। ব্যবস্থাপক, কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পদে রয়েছে, ইনি একজন মানুষ। কিন্তু ভূমি, ভূমি তো কোনো মানুষ নয়, এটা একটা বস্তু। তাহলে এটা হচ্ছে কি? অমানবীয় উপাদান। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভূমি। ভেরি গুড, সবার উত্তর সঠিক হয়েছে। এরপর নেক্সট আমরা কিন্তু প্রথমে একটু সহজ সহজগুলো পড়বো, এরপর আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। প্রথমে একটু আমরা সহজ থেকে পড়বো, এরপর কঠিনের দিকে যাব। ওকে, সাবিকুন নাহার উত্তর জানাচ্ছে, সুফিয়ানা ইকবাল উত্তর জানাচ্ছে। ভেরি গুড, সবার উত্তর সঠিক হয়েছে। এরপর নেক্সট 5 নাম্বার। সবাই 5 নাম্বার দিয়ে আনসার করো।
সংগঠন কাঠামোকে চিত্রের সাহায্যে উপস্থাপন করা হলে সৃষ্টি হয় কি? খুব সুন্দর একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বোর্ড কোয়েশ্চেন আসার মতো। 5 নাম্বার দিয়ে আনসার করো সবাই। 5, সংগঠন কাঠামোকে চিত্রের সাহায্যে উপস্থাপন করা হলে কি সৃষ্টি হয়? সংগঠন ম্যাট্রিক্স সৃষ্টি হয়, সংগঠন চার্ট সৃষ্টি হয়, সংগঠন নীতিমালা সৃষ্টি হয়, নাকি কাম্য সংগঠন সৃষ্টি হয়? দেখি যাদের বেসিক খুব স্ট্রং তারা কিন্তু খুব সহজে আনসার করতে পারবে। সীমান্তনাগ সবার আগে উত্তর জানাচ্ছে, দেখি কার আগে কি আনসার করতে পারে। ওকে, রূপক জানাচ্ছে খ সংগঠন চার্ট। দেখি বাকিরা আনসার করো। সবার আগে কিন্তু উত্তর দিচ্ছে সীমান্তনাগ। তার মানে সীমান্তনাগের কনসেপ্টটা কিন্তু বেসিকটা অনেক ক্লিয়ার রয়েছে। মহারূপ জানাচ্ছে 5 খ। ভেরি গুড। বাকিরা 5 নম্বর দিয়ে আনসার করো, সবাই 5 নম্বর দিয়ে আনসার করো। সাবিকুন নাহা জানাচ্ছে 5 খ। ভেরি গুড। তারপর জানাচ্ছে আমাদের নিশা যুক্ত রয়েছে, নিশা জানাচ্ছে 5 ক। সঞ্জিতা জানাচ্ছে 5 ক সংগঠন চার্ট। সবার উত্তর পাচ্ছে একটাই 5 ক, ভিন্ন কোনো উত্তর পাচ্ছি না, ভিন্ন কোনো উত্তর পাচ্ছি না। ওকে, তারপর একজন জানাচ্ছে 5 ক। এই যে একটা ভিন্ন উত্তর পেলাম, একজন একটা ভিন্ন উত্তর জানালো 5 ক। ভেরি গুড। বাকিরা জানাও। উম্মে কুলসুম আলিফা জানাচ্ছে 5 বি। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে সংগঠন চার্ট। সংগঠন কাঠামোকে চিত্রের সাহায্যে উপস্থাপন করাকে বলে সংগঠন চার্ট। খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক লেভেলের একটা কোয়েশ্চন। এই কোয়েশ্চনগুলো কিন্তু তোমাদের বেসিকগুলো কি তোমাদের জেনে রাখা উচিত। এরপর নেক্সট কোয়েশ্চন আমাদের 6 নাম্বার কোয়েশ্চন। সবাই 6 নাম্বার দিয়ে আনসার করবা। কোন সংগঠন কাঠামো অনুযায়ী বিশেষজ্ঞ কর্মী নির্বাহীর দায়িত্ব পালন করে? এই যে এই প্রশ্নটা করতে গেছে আমাদের যে সংগঠনের প্রকারভেদ রয়েছে, এই প্রকারভেদ থেকে কিন্তু প্রশ্নটা এসেছে। দেখি সবাই 6 নম্বর দিয়ে আনসার করো। কোন জায়গা থেকে প্রশ্নটা এসেছে আমি বলে দিলাম, এবার বাকিরা আনসার করো। কোন সংগঠন কাঠামো অনুযায়ী বিশেষজ্ঞ কর্মী, এখানে কিন্তু হিন্ট দেওয়া রয়েছে, বিশেষজ্ঞ কর্মী নির্বাহীর দায়িত্ব পালন করা হয়? সরল রৈখিক নাকি কার্যভিত্তিক নাকি সরল রৈখিক পদস্থ কর্মী নাকি কমিটি? দেখি সবাই 6 নম্বর দিয়ে আনসার করো। আমরা কিন্তু আমাদের হিন্ট অলরেডি দেওয়া রয়েছে। ওকে, সীমান্তনাগ জানাচ্ছে 6 ঘ। আমি একটা উত্তর পেলাম। তারপর সুফিয়ান ইকবাল জানাচ্ছে 6 খ। ভেরি গুড। 2টা উত্তর পেলাম আমি। ইতিমধ্যে দুজনের 2টা উত্তর পেলাম। বাকিরা জানাও। যাদের এই প্রকারভেদ, সংগঠনের প্রকারভেদ থেকে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে সে খুব সহজে আনসার দিতে পারবে। আফ্রিদা সিদ্দিকী জানাচ্ছে 6 ক। ওকে, সীমান্তনাগ জানাচ্ছে স্যার পারবো না, ভুলে গেছি। ওকে, তুমি ক্লাসের শেষ পর্যন্ত থাকো, আমি কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করব কিভাবে খুব সহজেই আমরা সংগঠনগুলো মনে রাখতে পারবো, কোনটা সরলরৈখিক হবে, কোনটা কার্যভিত্তিক, কোনটা সরলরৈখিক পদস্থ করবে এবং কোনটা কমিটি সংগঠন হবে। ওকে, নিশা জানাচ্ছে 6 খ কার্যভিত্তিক। ভেরি গুড। বাকিরা একটু আনসার করার চেষ্টা করো। বাকিরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করো। 6 নম্বরের আনসার কি হবে? আলিফা জানাচ্ছে 6 গ। ওকে, আমি আরেকটা আনসার পেলাম 6 গ। তারপর মাহিয়া মাহে জানাচ্ছে 6 গ। তিনটা আনসার পেলাম আমি, 3 টাইপের আনসার পেলাম। 3 জনে কে বলছে খ, কে বলছে গ এবং কে বলছে ঘ। ওকে, সুফিয়ান ইকবাল জানাচ্ছে 6 নম্বরের খ শিওর। ওকে, তাহলে অনেক বেশি শিওর রয়েছে, আনসার হবে খ। তাহলে আমরা সঠিক উত্তর দেখে নিই। ইয়েস, সুফিয়ান ইকবালের আনসার সঠিক হয়েছে। সঠিক উত্তর হচ্ছে কার্যভিত্তিক। যারা গ বলেছে তাদের আনসার কিন্তু ভুল হয়েছে। কেন? দেখো, কার্যভিত্তিক সংগঠন কোনটা? কার্যভিত্তিক সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে বিশেষজ্ঞ কর্মীদের হাতে ন্যস্ত করা হয়, অর্থাৎ বিশেষজ্ঞ কর্মীদের হাতে দেওয়া হয়, সেটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। এই যে এই ওয়ার্ডটা দেখে আমাদের ক্লিয়ার হতে হবে এটা কোন ধরনের সংগঠন, কারণ খুব অল্প অল্প হিন্টস পাবো যেগুলো দেখে আমাদের আনসারটা সঠিক দিতে হবে। ওকে, তাহলে যারা পারো না তারা সবাই গোল খেয়েছো, বাকিরা সবাই গোল খেয়েছো। 2-1 আনসার সঠিক হয়েছে। কার্যভিত্তিক সংগঠন মনে রাখবা প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে বিশেষজ্ঞ কর্মীদের হাতে দেওয়া হয়। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও, একটু ক্লিয়ার কিনা জানাও, কমেন্ট করে জানাও ক্লিয়ার। এরপর আমরা আনসার করব 7 নাম্বার কোয়েশ্চন। দেখো 7 নম্বরের কোয়েশ্চনে কি বলা হয়েছে? সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব নয়, বাক্যটি কি নির্দেশ করে? দেখো এটা হচ্ছে আমাদের একটু চিন্তা করে আনসার দিতে হবে। সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব নয়, বাক্যটি কি নির্দেশ করে? কমিটির গুরুত্ব, কমিটির সুবিধা, কমিটির অসুবিধা নাকি কমিটির বৈশিষ্ট্য? এটা মূলত প্রশ্নটা এসেছে আমাদের কমিটি সংগঠন থেকে। সবাই আনসার করো, 7 নাম্বার দিয়ে আনসার করো, 7 নাম্বার দিয়ে আনসার করার চেষ্টা করো।
ওকে ক্লিয়ার জানাচ্ছে, একটু সবাই 7 নাম্বার দিয়ে আনসার করো। সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব নয়, বাক্যটি কি নির্দেশ করে, দেখি আমি কার আনসার সঠিক হয়। ওকে সীমান্ত জানাচ্ছে 7 ঘ কমিটির বৈশিষ্ট্য। ওকে বাকিরা আনসার করো। আমি কিন্তু কিছু মানুষের উত্তর পাচ্ছি, বাকিরা উত্তর কিন্তু পাচ্ছি না, তার মানে কি তাদের বেসিকটা অতটা ক্লিয়ার না, তারা জাস্ট লাইভে যুক্ত রয়েছে, আনসারটা দেখছে, কারণ তাদের সাহসটা নেই ওই আনসারটা করার জন্য, কারণ সে এটা পড়েনি ভালো করে, যার কারণে আনসার করতে পারছে না। ওকে সুফিয়ান ইকবাল জানাচ্ছে 7 ঘ। ওকে আমি একটা আনসার পেলাম 7 ঘ, দেখি বাকির আনসার করো। ভিন্ন কোনো উত্তর পাচ্ছি কিনা আমি একটু দেখি। সকলের দায়িত্ব অর্থাৎ কারো দায়িত্ব নয়, বাক্যটি কি নির্দেশ করছে এই জায়গায় আমাদের। ওকে তাহলে আমি আনসারটা বলে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে আমাদের কমিটির অসুবিধা। এটা হচ্ছে কমিটির বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে কমিটির অসুবিধা। কেন অসুবিধা আসছে এবার একটু বেসিকটা জেনে নাও। শুধু এমসিকিউ দেখে এবং আনসারটা কি হবে সেটা দেখলে হবে না, একটু আমাদের বেসিকটা বুঝে পড়তে হবে। ওকে নিচে জানাচ্ছে 7 গ কমিটির অসুবিধা কি, দেখো সকলের দায়িত্ব হচ্ছে কারো দায়িত্ব নয়। আমাদের কমিটি কখন গঠন করা হয়, কমিটি হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী স্বল্প সময়ের জন্য আমাদের কমিটি গঠন করা হয়, কোনো বিশেষ কাজ বা কোনো নির্দিষ্ট কাজের জন্য আমাদের কি করা হয়, কমিটি গঠন করা হয়। তাহলে এই কমিটিতে আমি মনে করি 5 থেকে 10 জন মানুষ থাকে, এর বেশি মানুষ থাকে না, কারণ কমিটি অল্প সংখ্যক মানুষদের নিয়ে গঠিত হয়। তাহলে এই যে 5 থেকে 10 জনকে একটা নির্দিষ্ট কাজ দেওয়া হয়, সেই নির্দিষ্ট কাজের একটা নির্দিষ্ট দিন দেওয়া হয়, এই দিনের মধ্যে তাদের কাজটা সম্পন্ন করতে হয়। এখন 5 থেকে 10 জনের মধ্যে যখন কাজটা ভাগ করে নিতে হয়, তখন তাদের মধ্যে একটা সমস্যা দেখা দেয়, কেউ দায়িত্ব পালন করতে চায়, কেউ দায়িত্ব পালন করতে চায় না। তাই এখানে বলা হচ্ছে সকলের দায়িত্ব অর্থাৎ কারো দায়িত্ব নয়, দায়িত্বটা সকলের, কিন্তু সকলের দায়িত্ব পালন করতে চায় না, 2-3 জন মিলে হয় কাজ করলে বাকিরা করে না, এভাবেই এটা অর্থ এটাই বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কি কমিটির অসুবিধা। নেক্সট এইটাতে কিন্তু তোমরা গোল খেয়ে গেলে, অনেকের আনসার কিন্তু সঠিক হয়নি। তারপর আসো আমাদের 8 নাম্বার কোয়েশ্চন। 8 নাম্বার কোয়েশ্চনে দেখো কাজকে বিভিন্ন ভাগে ভাগ করার প্রক্রিয়াকে কি বলা হয়। কাজকে বিভিন্ন ভাগে ভাগ করার প্রক্রিয়াকে শ্রম বিভাগ, ব্যবস্থাপনা পরিসর, দায়িত্ব বন্টন নাকি বিভাগীয়করণ। 8 নাম্বার দিয়ে আনসার করো সবাই। 8 নাম্বার দিয়ে কাজকে বিভিন্ন ভাগে ভাগ করার প্রক্রিয়াকে কি বলা হয়। মুন্নি আক্তার ওয়ালাইকুম আসসালাম, একটু বন্ধুদের মেনশন করে দাও সবাই। সুফিয়ান ইকবাল সবার আগে আনসার দিয়েছে 8 গ দায়িত্ব বন্টন, ভেরি গুড। দেখে বাকিরা আনসার করো, নিজেদের টাইমলাইনে একটু একবার করে শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও, ক্লাসটা তোমাদের অনেক বেশি উপকারে লাগবে। এরপর মুন্নি আক্তার উত্তর জানাচ্ছে 8 ক, সীমান্তরণ জানাচ্ছে 8 ঘ, আকাশ জানাচ্ছে 8 গ, আফ্রিদা সিদ্দিকা জানাচ্ছে 8 ঘ। কে বলছে ক, কে বলছে গ, কে বলছে গ, দেখি কার আনসার সঠিক হয়। নিসা জানাচ্ছে 8 ক, 4 জনে 4টা আনসার দিয়েছে, ভেরি গুড। যে কোনো একটা উত্তর হবে, 4টা আনসার যেহেতু আমি পেয়ে গিয়েছি তার মানে যে কোনো একটা আনসার হবে। দেখি কার আনসার সঠিক হয়। আমাদের 8 নাম্বার বিভাগীয়করণ, কাজকে বিভিন্ন ভাগে ভাগ করার প্রক্রিয়াকে বলা হয় বিভাগীয়করণ। যারা গ নাম্বার আনসার দিয়েছে বেশিরভাগের উত্তরে কি হয়েছে, সঠিক, আর বাকিদের উত্তর ভুল। দেখো একটা প্রতিষ্ঠানের কাজকে যখন ভাগ করা হয় তখন সেটাকে বলা হয় কি, বিভাগীয়করণ। কাজগুলো ভাগ করে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ কর্মীকে কি করে দেওয়া হয়, দায়িত্ব দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে বিভাগীয়করণ। ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখি। 9 নাম্বার, নিচের কোন সংগঠনের সাথে সামরিক সংগঠনের সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে। এটা খুবই সহজ প্রশ্ন, আশা করি সবাই পারবে। 9 নাম্বারের আনসার আমি আশা করছি সবাই পারবে। আফ্রিদা সিদ্দিক আমারটা হয়েছে, হ্যাঁ তোমারটা হয়েছে, ভেরি গুড। এরপর 9 নাম্বারের আনসার করো, আশা করছি 9 নাম্বারের আনসার সবাই পারবে। ওকে সীমান্ত জানাচ্ছে 9 গ, ভেরি গুড। বাকির আনসার করো। এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন এবং এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চনও, সহজ প্রশ্ন এবং এটা একটা কি, বোর্ড কোয়েশ্চন। মুন্নি আক্তার জানাচ্ছে 9 গ, ভেরি গুড। এই সহজ প্রশ্ন সবার পারার কথা। সুফিয়ান ইকবাল জানাচ্ছে খ নাম্বার, একটা ব্যতিক্রম উত্তর পেলাম, কে বলছে খ, কে বলছে ঘ, দেখি কার আনসার সঠিক হয়। বাকির আনসার করো, চেষ্টা করো সবাই। মাহিয়া মাহি জানাচ্ছে 9 ক, 3টা আনসার পেলাম। তার মানে আমি বুঝতে পারলাম তোমাদের এই অধ্যায় সম্পর্কে বেসিক ক্লিয়ার না, এক একজন এক একটা উত্তর দিচ্ছে। আকাশ জানাচ্ছে 9 গ, ওকে এক একজন এক একটা উত্তর দিচ্ছে, তার মানে তোমাদের বেসিকটা কিন্তু অতটা ক্লিয়ার না। বাকির আনসার করো, সবার আনসার দেখতে চাই আমি।
তাহলে আমরা একটু সঠিক উত্তরটা দেখে নিই। 9 নাম্বার, সামরিক সংগঠনের সাথে কোনটা? সরলরৈখিক সংগঠন। খুবই সহজ প্রশ্ন ছিল, তবেও তোমরা ভুল করেছো। দেখো, সরলরৈখিক সংগঠনের আরেক নাম সামরিক সংগঠন। সরলরৈখিক সংগঠনকে সামরিক সংগঠনও বলা হয়, তাই সামরিক সংগঠনের সাথে এটা সবচেয়ে বেশি কি রয়েছে? সাদৃশ্য রয়েছে। প্রশ্নটা কিন্তু অনেক সহজ ছিল। ওকে, মাহিয়া মাহি জানাচ্ছে ক্লিয়ার নেই স্যার। আচ্ছা, তোমাদের এই অধ্যায়ের উপর আমি বেসিক ক্লাস নিব, এই অধ্যায়ের সকল সংগঠনগুলো আমি বুঝিয়ে দিব বেসিক ক্লাস নিয়ে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সামরিক সংগঠন, যেখানে দেখবা সেখানে উত্তর দেখবা সরলরৈখিক, কারণ সামরিক সংগঠনের সাথে সাদৃশ্য বা সামরিক সংগঠনের সাথে মিল রয়েছে সরলরৈখিক সংগঠনের। ক্লিয়ার? পরীক্ষায় সামরিক সংগঠনের সাথে সাদৃশ্য দেখলে আনসার করবা সরলরৈখিক সংগঠন। ওকে, তারপর আমরা 10 নম্বরে চলে যাই। 10 নম্বরে দেখো, নিচের কোনটি সরলরৈখিক সংগঠনের অসুবিধা? এখানে আমাকে জানতে চাইছে অসুবিধা কোনটি? সহজ নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক, নাকি বিশেষায়নের অভাব? দেখি এটা কি আনসার করতে পারে। সুবিধা অসুবিধা 10 নাম্বার দিয়ে আনসার করো। 10 নাম্বারের আনসার 10 নাম্বার দিয়ে আনসার করো। যারা এই ক্ষেত্রে দেখো, এই যে আমাদের সরলরৈখিক সংগঠন কি, সরলরৈখিক সংগঠনের সুবিধা অসুবিধা এগুলো যারা পড়েছে তারা কিন্তু আনসার করতে পারবে। 10-এর গ জানাচ্ছে সীমান্ত, বিশেষায়নের অভাব। ওকে, একটা উত্তর পেলাম, দেখে বাকিদের উত্তর দেখতে চাই। সুফিয়ান ইকবাল জানাচ্ছে 10-এর গ, মুন্নি আক্তার জানাচ্ছে 10-এর গ, লিসা জানাচ্ছে 10-এর গ। সবার আনসারে পাচ্ছে আমি ঘ নাম্বার। দেখি বাকিরা একটু আনসার করে জানাও কোনটা আনসার হবে। তানিসা জানাচ্ছে ক নাম্বার। ওকে, আরেকটা উত্তর পেলাম, ক আর ঘ এই দুইটার মধ্যে যুদ্ধ। আকাশ জানাচ্ছে গ, খ খ গ তিনটার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। আর কেউ যদি খ বলে দেয় তাহলে 4টার মধ্যে যুদ্ধ হবে। দেখে এবার গোল খাইকে এবার গোল দেখে। সরলরৈখিক সংগঠনের অসুবিধা, কোন অসুবিধাগুলো আমাদের সরলরৈখিক সংগঠনে আমরা দেখে থাকি? দেখো, বিশেষায়নের অভাব, এটা হচ্ছে আমাদের সরলরৈখিক সংগঠনের কি অসুবিধা। বাকিগুলো হচ্ছে আমাদের যেমন সুবিধা, এই যে সহজ নিয়ন্ত্রণ এটা হচ্ছে আমাদের সুবিধা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এটাও সরলরৈখিক সংগঠনের সুবিধা, পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক এটাও সরলরৈখিক সংগঠনের সুবিধা। অসুবিধা রয়েছে শুধু কি বিশেষায়নের অভাব। ক্লিয়ার? হ্যাট্রিক করলাম। ওকে, ভেরি গুড। তারপর আসো 11 নাম্বার। এই যে যারা ভুল করছো তারা কিন্তু শিখে নাও, ভুল থেকে কিন্তু আস্তে আস্তে আমরা শিখবো। এই যে সরলরৈখিক সংগঠনের এই তিনটা হচ্ছে সুবিধা, আর শেষেরটা হচ্ছে কি অসুবিধা। ক্লিয়ার? এরপর নেক্সট 11 নাম্বার দেখো। আচ্ছা, পড়ালেখার কোর্সগুলো নিয়ে যদি আমি একটু দেখি, আমাদের বর্তমানে কোন কোন কোর্সগুলো চলমান রয়েছে। এইচএসসি 2025 গোল্ডেন ব্যাচ, যেটা আমাদের পড়ালেখার সবচেয়ে একটা বেস্ট ব্যাচ, যেটাকে বলা হয় গোল্ডেন ব্যাচ, যেখানে প্রতি বছর 500-1000 প্লাস শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত থাকে এবং একটা বেস্ট একটা আমরা কি আউটপুট দিতে পারি তাদেরকে। এরপর হচ্ছে আমাদের ইকোনমিক্স 0 to হিরো ব্যাচ। তারপর হচ্ছে এইচএসসি 24-এর জন্য র্যাপিড ব্যাচ, যেটা চলমান রয়েছে, যেটা তোমাদের শেষ সময়ে সবচেয়ে বেশি কাজে লাগবে, কারণ এখানে আমরা কি করছি সিকিউ সলভ করছি, যেটা তোমাদের শেষ সময়ে মডেল টেস্টের সিকিউ বলো, তোমাদের সাপ্লিমেন্টের সিকিউ বলো বা গাইডের সিকিউ বলো, যেগুলো শেষ সময়ে দরকার সেগুলো এই বেস আমাদের কি করা হচ্ছে, আমাদের সলভ করানো হচ্ছে। এরপর হচ্ছে এইচএসসি 24-এর এক্সাম বেস, শেষ সময়ে যে যত বেশি এক্সাম দিবে সেই কিন্তু পরীক্ষা গিয়ে আলটিমেটলি বাজিমাত করবে। আমার কথাটা মনে রাখো, শেষ সময়ে যে বেশি বেশি এক্সাম দিবে সেই শেষ সময়ে গিয়ে কি করবে বাজিমাত। তারপর এইচএসসি 2024-এর জন্য ইকোনমিক্স T20 ব্যাচ, এই কোর্সগুলো বর্তমানে আমাদের পড়ালেখায় চলমান রয়েছে। তোমার যে কোর্সটা দরকার তোমরা সেই কোর্সে ভর্তি হয়ে যাবা। আর তোমাদের জন্য তো নিয়মিত আমাদের রয়েছে ফ্রি ক্লাস, অবশ্যই ক্লাস করে যাচাই করে তারপর ভর্তি হবা। আমাদের পড়ালেখার টিচাররা কেমন পড়ায়, সবার বোঝানোর ক্ষমতা কেমন, সব কিছু যাচাই করে ভর্তি হবা। ক্লিয়ার? সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, কোন কোন ব্যাচগুলো চালু রয়েছে একটু স্ক্রিনশট নিয়ে নাও, এবং পড়ালেখার আমাদের যে ফেসবুক পেজে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। ওকে, তারপর আমরা পড়ায় ফিরে আসি। দেখো, একটা বড় প্রশ্ন দিয়েছে আমাদের, প্রশ্ন বড় হলে কি হবে, উত্তর কিন্তু ছোট হবে, মাথায় রাখবা। প্রশ্ন বড় হলেও উত্তর ছোট হবে। জনাব আনোয়ার তার প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে নিযুক্ত প্রত্যেক বিভাগীয় প্রধানের সরাসরি অধীনস্থ কর্মীর সংখ্যা নির্দিষ্ট করে দেন, ফলে বিভাগীয় প্রধানগণ তাদের অধস্তনদের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করতে সক্ষম হন। উদ্দীপকের জনাব আনোয়ার সংগঠনের কোন মূলনীতি অনুসরণ করেন? এক্ষেত্রে আমাদের এটা নীতি থেকে এসেছে। লক্ষ্যের নীতি, দক্ষতার নীতি, দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি, নাকি কাম্য পরিসর নির্ণয়ের নীতি?
দেখি এটা কি আনসার করতে পারে। 11 নাম্বার দিয়ে আনসার করো। প্রশ্ন বড় হলে কিন্তু আমাদের উত্তরটা খুবই ছোট, খুব সহজে আমরা আনসার করতে পারবো। দ্রুত 11 নাম্বার দিয়ে আনসার করো সবাই। 11 গ জানাচ্ছে সীমান্ত দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। ওকে, মুন্নি আক্তার জানাচ্ছে 11 গ, সুফিয়ান ইকবাল জানাচ্ছে 11 ঘ। দুইটা আনসার পেলাম, গ এবং ঘ। আকাশ জানাচ্ছে 11 ঘ। ওকে, ভেরি গুড, বাকিরা জানাও। আফরিদা সিদ্দিকা জানাচ্ছে গ নাম্বার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আকাশ আবার জানাচ্ছে 11 গ। আকাশ দুইটা উত্তর দিচ্ছে। আকাশ অনলি একটা উত্তরই আমরা অ্যাকসেপ্ট করবো, দুইটা না। ও আমারে কিন্তু একটা দেখাতে পারবা। স্যার ক্লাসে আমার নাম না নেওয়াতে মন বসছে না। তোমার নামটা হচ্ছে হিন্দি নাম, তোমার নামটা উচ্চারণ করতে পারছি না, এত কঠিন একটা নাম। ওকে, তাহলে আমরা সঠিক উত্তর দেখিনি। সঠিক উত্তর হচ্ছে কি, কাম্য পরিসর নির্ণয়ের নীতি। এটা কেন হয়েছে দেখো, অধস্তনদের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করতে সক্ষম হন। কাম্য পরিসর নীতি বলতে কি, কাম্য পরিসর নীতির মূল কথা হচ্ছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যতজন নিম্ন অধস্তন কর্মকর্তাকে কি করতে পারবে, তত্ত্বাবধান করতে পারবে, সেটা হচ্ছে কাম্য তত্ত্বাবধান পরিসর নীতি। যেমন দেখো, কাম্য তত্ত্বাবধান পরিসর নীতি কিরকম, একজন মনে করো একজন রয়েছে আমাদের উচ্চ স্তরের কর্মকর্তা যার নাম এ, উনি কি করতে পারবে, উনি 20 জন কর্মীকে হ্যান্ডেল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। এখন যদি আমি ওনাকে 40 জন কর্মীকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিই, উনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি 20 জনকে দিই তাহলে উনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে কাম্য পরিসর নীতি হচ্ছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যতজনকে কি করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, সেটা হচ্ছে কাম্য পরিসর নির্ণয় নীতি। এই যে এর কাম্য পরিসর হচ্ছে কত, 20। ক্লিয়ার, এটা হচ্ছে কাম্য পরিসর নীতি। বেশিরভাগই আনসার ভুল করেছ, একটু ভালো করে ক্লিয়ার হয়ে নাও। বেশিরভাগই আনসার ভুল করেছ, একটু বেসিকটা বুঝে আনসার করার চেষ্টা করবা। যেটা একটু কঠিন টাইপের সেটা কিন্তু আমি সলভ করিয়ে দিচ্ছি। এরপর নেক্সট 12 নাম্বার দিয়ে আনসার করো। কোনটি সংগঠনের বৈশিষ্ট্য নয়? দেখি সংগঠনের বৈশিষ্ট্য নয় কোনটি, এটা আনসার করো 12 নাম্বার দিয়ে। কার্য বিভাগ, দায়িত্ব বন্টন, প্রশিক্ষণ নাকি সমন্বয়? কোনটি সংগঠনের বৈশিষ্ট্য নয়? আনসার করার পাশাপাশি একটু কি করবা, একটু নিজের টাইমলাইন একটু শেয়ার করে দাও ক্লাসটা। কোনো একদিন যদি চোখও পড়ে পরীক্ষার আগে একটু দেখে নিবা, দেখবো তোমার অনেক উপকার আসবে। ওকে, সীমান্ত জানাচ্ছে 12 গ প্রশিক্ষণ। বাকিরা সবাই আনসার করো। মুন্নি আক্তার জানাচ্ছে 12 ঘ সমন্বয়। ভেরি গুড। নিসা জানাচ্ছে 12 গ, সঞ্জিতা জানাচ্ছে 12 গ। কোনটি সংগঠনের বৈশিষ্ট্য নয়? ওকে, তারপর একটা হিন্দি নাম আসছে যেটা আমি পড়তে পারছি না, ও জানাচ্ছে 12 গ। ক্লিয়ার। আফরিদা সিদ্দিকা জানাচ্ছে 12 গ। গ আর গ এর মধ্যে হচ্ছে আমাদের যুদ্ধ, গ আর ঘ, দেখি কে জিতে। আকাশ জানাচ্ছে 12 গ। ভেরি গুড। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখিনি। আমাদের বৈশিষ্ট্য নয় কোনটি? সংগঠনের বৈশিষ্ট্য নয় হচ্ছে আমাদের প্রশিক্ষণ। প্রশিক্ষণ সংগঠনের বৈশিষ্ট্য নয়। যেমন দেখো, কার্য বিভাগ, আমরা কাজগুলোকে কি করে দিই, ভাগ করে দিই। দায়িত্ব বন্টন, আমরা একই ক্ষেত্রে আমাদের যার যার দায়িত্ব সেই বিশেষজ্ঞ কর্মীকে দায়িত্বগুলো কি করে দিই, হস্তান্তর করে দিই। তারপর হচ্ছে আমাদের কি সমন্বয়, আমরা সবাই একসাথে সমন্বয় হয়ে এক একটা বিভাগ কাজ করে থাকি। কিন্তু প্রশিক্ষণ এটা সংগঠনের বৈশিষ্ট্য নয়, এটা বৈশিষ্ট্য হচ্ছে কিসের, কর্মসংস্থানের বা কর্মী সংস্থান। আমাদের যে কর্মী সংস্থান রয়েছে এই কর্মী সংস্থানের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রশিক্ষণ। কর্মী সংস্থানে কি কি করা হয়, কর্মী নিয়োগ দেওয়া হয়, কর্মীকে প্রমোশন দেওয়া হয়, পদোন্নতি, পদাবনতি, বদলি, কর্মীদের প্রশিক্ষণ সবকিছু করা হয়। ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের সংগঠনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে কর্মী সংস্থানের বৈশিষ্ট্য। বুঝতে পেরেছো কিনা একটু জানাও। ওকে, ভেরি গুড। যারা গ নাম্বার দিয়েছে তাদের উত্তর সঠিক হয়েছে, বাকিদের আনসার ভুল হয়েছে। তারপর আমরা দেখি আমাদের নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চনে বলা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ইউনিটে কোন ধরনের সংগঠনের কাঠামো সর্বোত্তম? উৎপাদন ইউনিট, এখানে একটু দেখো, খেয়াল রাখো, উৎপাদন ইউনিট বলা হয়েছে। উৎপাদন ইউনিটে কোন ধরনের সংগঠনের কাঠামো সর্বোত্তম? কমিটি, সরলরৈখিক, ম্যাট্রিক্স নাকি কার্যভিত্তিক? এই টাইপের প্রশ্ন কিন্তু তুমি দেখবা অ্যাডমিশনে, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে চলে আসে অনেক সময়, বেসিক কোয়েশ্চনগুলো। এটা 13 নম্বর দিয়ে আনসার করো। 13 নম্বর দিয়ে এটা আনসার করো। শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ইউনিটে কোন ধরনের সংগঠন কাঠামো সর্বোত্তম? ওকে, সীমান্ত নাগ জানাচ্ছে 13 গ ম্যাট্রিক্স সংগঠন। দিকে বাকির আনসার করো। 4টা সংগঠনের নামে কিন্তু চলে আসছে আমাদের।
নিসা জানাচ্ছে 13 এর গ, সুফিয়ান ইকবাল জানাচ্ছে 13 এর গ। ওকে, বাকিরা আনসার করে সবাই। মুন্নি আক্তার জানাচ্ছে 13 এর গ, ভেরি গুড। আকাশ জানাচ্ছে 13 এর গ, ব্যতিক্রম একটা উত্তর পেলাম, ঘ নাম্বার। ওকে স্যার, অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের উপর ভিডিও আছে, অবশ্যই আসবে, প্রত্যেক অধ্যায়ের উপর ভিডিও আসবে। আফ্রিদা সিদ্দিকী জানাচ্ছে 13 এর সি। ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই জানাচ্ছে 13 এর সি। সঠিক উত্তর দেখে নি, সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, কার্যভিত্তিক সংগঠন। উৎপাদন ইউনিটে কোন ধরনের সংগঠন কারণ সর্বোত্তম? আচ্ছা, উৎপাদন ইউনিটে কেন ম্যাট্রিক্স হলো না, কেন কার্যভিত্তিক হলো, একটু দেখো সবাই। কার্যভিত্তিক আমাদের কি করা হয়, প্রতিষ্ঠানের কাজগুলোকে ভাগ করে বিশেষজ্ঞ কর্মীদের দিয়ে দেওয়া হয়। আর ম্যাট্রিক্স সংগঠন বলতে কি বোঝায়? ম্যাট্রিক্স সংগঠনে প্রতিষ্ঠানের কাজকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দ্রব্যভিত্তিক আর একটা হচ্ছে কি কার্যভিত্তিক। একটা দ্রব্যভিত্তিক, একটা কার্যভিত্তিক, তাহলে দুই ভাগে ভাগ করা হলে সেটা হবে ম্যাট্রিক্স। আর বিভিন্ন উৎপাদন ইউনিটের ক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে আমাদের কি, কার্যভিত্তিক সংগঠন। ক্লিয়ার? সর্বোত্তম হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। সবাই একটু ক্লিয়ার হয়ে নাও। যখন দেখবো প্রতিষ্ঠানের কাজকে দুই ভাগে ভাগ করেছে, তখন সেটা হয়ে যাবে অবশ্যই ম্যাট্রিক্স। একটা হচ্ছে কার্যভিত্তিক, একটা হচ্ছে দ্রব্যভিত্তিক। আচ্ছা, তারপর আমাদের নেক্সট 14 নাম্বার। সবাই একটু ভেবে চিন্তে আনসার করো, অনেকের আনসার ভুল হচ্ছে। 14 নাম্বার দেখো, সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? এই যে এটা কিন্তু একটা ইয়ার কোয়েশ্চন। সবাই 14 নাম্বার দিয়ে আনসার করো। সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ কি? দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, পারস্পরিক সম্পর্ক স্থাপন, কার্য বিভাজন, নাকি দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ? এটা আনসার করো, 14 নাম্বার দিয়ে আনসার করো সবাই। ওকে, হিন্দি পাইছে স্যার। আচ্ছা, ভেরি গুড। দেখি 14 নাম্বার দিয়ে আনসার করো, সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ কি? সংগঠন প্রক্রিয়ার কিন্তু একটা ধাপ রয়েছে, সেই ধাপের প্রথম ধাপ কি, শেষ ধাপ কি, এগুলো পরীক্ষা আমাদের সবচেয়ে বেশি আসে। প্রথম ধাপ এবং শেষ ধাপ। আকাশ সবার আগে উত্তর দিয়েছে 14 এর গ, কার্য বিভাজন। ওকে, বাকিরা জানাও, বাকিরা একটু জানাও আমাদের আনসার কি হবে। সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ, এই যে তোমরা মনে রাখবে এমসিকিউর জন্য প্রথম ধাপ, শেষ ধাপ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের এমসিকিউতে বোর্ড কোয়েশ্চনে, যে বোর্ড কোয়েশ্চনে বলো, যে কোনো বোর্ড কোয়েশ্চনে বলো, এখানে কিন্তু প্রশ্ন এসে থাকে। আফ্রিদা সিদ্দিকা জানাচ্ছে 14 এর গ, কার্য বিভাজন। ওকে, আমি 14 এর গ জানাচ্ছে বেশিরভাগই। দেখি বাকিরা আনসার করো। সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ, সুফিয়ানা ইকবাল জানাচ্ছে ঘ নাম্বার। একটা গ পেলাম, একটা ঘ পেলাম। বাকিরা, স্যার এটা কোন অধ্যায়? তানিসা তাবাসসুম জানাচ্ছে স্যার এটা কোন অধ্যায়? এটা হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়, সংগঠিতকরণ। নিচে জানাচ্ছে 14 এর গ, কার্য বিভাজন। বেশিরভাগই গ জানাচ্ছে। দেখি আমাদের সঠিক উত্তরটা দেখে নি। সঠিক উত্তর হচ্ছে কার্য বিভাজন। সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ কি? কার্য বিভাজন। ক্লিয়ার? প্রথম ধাপ এবং শেষ ধাপ এগুলো একটু সবাই অবশ্যই মনে রাখবা এমসিকিউর জন্য। প্রথম ধাপ, শেষ ধাপ, এই দুইটা একটু ভালো করে মনে রাখবা। নেক্সট 15 নম্বর এমসিকিউ। সবাই 15 নম্বর দিয়ে আনসার করবা। সংগঠন প্রয়োজন হয়, কি কারণে সংগঠন প্রয়োজন হয়? দেখি 15 নম্বর দিয়ে আনসার করো। মামলা করতে সংগঠন লাগে, পরিকল্পনা তৈরিতে লাগে, নাকি পরিকল্পনা বাস্তবায়নে লাগে, নাকি অধিক মুনাফার জন্য লাগে? খুবই বেসিক কোয়েশ্চন। সংগঠনে প্রয়োজন হয়, খুবই বেসিক একটা কোয়েশ্চন। সংগঠন কেন প্রয়োজন হয়? 15 নম্বর দিয়ে আনসার করো, কি কারণে আমাদের সংগঠনটা প্রয়োজন হয়? সবাই 15 নম্বর দিয়ে করো আনসার। এরপর আমি তোমাদের সিকিউ একটা সাজেশন দিব, কি কোন কোন জায়গা থেকে তোমরা সিকিউ গুলো মূলত পড়বা। সুফিয়ান ইকবাল জানাচ্ছে 15 এর গ, সানজিদা জানাচ্ছে গ নাম্বার। ওকে, দুইটা উত্তর পেলাম। আকাশ জানাচ্ছে গ নাম্বার। ওকে, নিসা জানাচ্ছে গ নাম্বার। কেউ জানাচ্ছে গ, কেউ জানাচ্ছে খ। বাকিরা একটু আনসার করো, 15 নাম্বার দিয়ে আনসার করো। সংগঠন কেন প্রয়োজন হয়? দেখো, আমরা কিন্তু এখানে অপশন দেখলে বুঝতে পারছি, মামলা করতে তো কোনোদিন হবে না, অধিক মুনাফার জন্য তাও হবে না। খ আর গ মধ্যে আনসার কোনটা হবে জানো সবাই? 15 এর সি। আফ্রিদা সিদ্দিকা জানাচ্ছে 15 এর সি। ওকে, সঠিক উত্তর দেখে দিই। সঠিক উত্তর এখানে অধিক মুনাফার জন্য হবে না, এটা একটা আমাদের টাইপ মিস্টেক। এটা হবে কি? পরিকল্পনা বাস্তবায়নে। এটা একটু সবাই কারেকশন করে নাও, এটা আনসার হবে না। সংগঠন প্রয়োজন হয় কেন? পরিকল্পনা বাস্তবায়নে। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। এটা একটু ঠিক করে নাও, এটা আনসার হবে না। পরিকল্পনা, আমরা যে পরিকল্পনাটা করি সেই পরিকল্পনাটা বাস্তবায়নে আমাদের দরকার হয় কি? সংগঠন। দেখো, আমরা প্রথমে যে
এই হিসাব যে চক্রটা রয়েছে, হিসাব চক্রের পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই যে পরিকল্পনার ধাপের পরে হচ্ছে আমাদের সংগঠিতকরণ। যে পরিকল্পনাটা আমরা তৈরি করি সেটা বাস্তবায়নের জন্য আমাদের দরকার কি? সংগঠিতকরণ। তাই সঠিক উত্তর হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো কিনা সংগঠন কেন প্রয়োজন হয়? ওকে, এবার আসো, এবার একটা আমরা সিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো পড়তে হবে সবাই খাতায় নোট করো। খাতা বই যার সামনে যেটা আছে সেটা নোট করো। সিকিউ সাজেশন, এই অধ্যায়ে সিকিউ কোত্থেকে পড়বা? এই অধ্যায়ে প্রথমত আমাদের যে সিকিউগুলো আছে সেগুলো আসবে সংগঠনের প্রকারভেদ থেকে। 100% এই জায়গা থেকেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, কারণ আমরা বিগত 5 থেকে 10 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে এই জায়গা থেকে প্রশ্নগুলো সবচেয়ে বেশি পেয়েছে। সবাই লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নিবা। সংগঠনের প্রকারভেদ, সংগঠনের প্রকারভেদ। তারপর এই যে সংগঠনের প্রকারভেদ পর্ব, তোমরা সরল রৈখিক, সরল রৈখিক পদস্থকর্মী, মেট্রিক সংগঠন, কার্যভিত্তিক, এগুলার সুবিধা অসুবিধা, সংগঠনের সুবিধা, সংগঠনের অসুবিধা, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে সংগঠনের বৈশিষ্ট্য পড়তে হবে। সংগঠনের বৈশিষ্ট্য, কারণ তুমি বৈশিষ্ট্য না জানলে চিনবা না কোন সংগঠন কখন হবে, সরল রৈখিক কখন হবে, কার্যভিত্তিক কখন হবে, ম্যাট্রিক্স কখন হবে। আমি তোমাদের এই অধ্যায়ের উপর একটা বেসিক ক্লাস নেব। তুমি কেমনে বুঝতে পারবে সিকিউতে এটা সরল রৈখিক সংগঠন, কেমনে বুঝতে পারবে ম্যাট্রিক সংগঠন, এবং কেমনে বুঝতে পারবে এটা কার্যভিত্তিক সংগঠন। খুব সহজেই আমি খুব সহজে টেকনিকের মাধ্যমে দেখিয়ে দেব। তাহলে সিকিউর জন্য এই জায়গাগুলো একটু সবচেয়ে বেশি করে দেখবা। সংগঠনের প্রকারভেদ দেখবা, সুবিধা অসুবিধা, সংগঠনের বৈশিষ্ট্য, এই জায়গাগুলো একটু বেশি করে দেখবা। সিকিউ তোমাদের কভার হয়ে যাবে এই অধ্যায় থেকে। সবাই ডান লিখো, স্ক্রিনশট অথবা লেখা হলো সবাই ডান লিখো। এতটুকু ক্লিয়ার হলে সবাই ডান লিখো একটু। সবাই স্ক্রিনশট লেখা হলে বা লেখা হলে একটু সবাই ডান লিখো। আমরা এর পরবর্তী আমাদের পরে যাচ্ছি, নেক্সট এমসিকিউতে যাচ্ছি আমরা। ওকে, নিশা জানাচ্ছে ডান ডান ডান। ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি, তারপর আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সিকিউর জন্য তো এগুলো দেখবাই, আর এমসিকিউর জন্য আমি যা যা পড়াচ্ছি এখান থেকে দেখে নিবা, দেখবা এখান থেকেই প্রায় কমন আসবে। তারপর দেখো সংগঠনের সমন্বয় সাধন দরকার হয় কেন। দেখো এগুলো কিন্তু আমাদের চিন্তা করে আনসার দিতে হচ্ছে, গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে আনসার দিতে হচ্ছে আমাদের। সংগঠনের সমন্বয় সাধন দরকার হয় কেন? খবরদারি করতে, বিক্রয় বৃদ্ধিতে, দায়িত্ব পালন করতে, নাকি মুনাফা করতে। এটাও একটু চিন্তা করলে ইজিলি পারা যাবে, খুব সহজে পারা যাবে। অপশন দেখে বোঝা যাচ্ছে আমাদের আনসার কি হবে। 16 নাম্বার দিয়ে আনসার করো সবাই। 16 নাম্বার, সংগঠনের সমন্বয় সাধন দরকার হয় কেন? সবাই একটু 16 নাম্বার দিয়ে আনসার করো। 16 এর গ জানাচ্ছে আকাশ, ভেরি গুড। নেক্সট, বাকিরা করো আনসার। 16 নাম্বার দিয়ে আনসার করো বাকিরা। আফ্রিদা সিদ্দিকী জানাচ্ছে 16 সি, ভেরি গুড। তারা আমাদের সঠিক উত্তর দেখিনি, এটা খুব সহজ প্রশ্ন ছিল, দায়িত্ব পালন করতে। কারণ দেখো খবরদারি করতে এটা আনসার হবে না, বিক্রয় বৃদ্ধিতে হবে না, মুনাফা করতে হবে না। সঠিক উত্তর হচ্ছে দায়িত্ব পালন করতে। সংগঠনের সমন্বয় সাধন দরকার হয়। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। কাজ সম্পাদনের প্রয়োজনীয় কাঠামো ও উপকরণ নির্ধারিত হয়। 17 নম্বর দিয়ে আনসার করো। একটি কাজ সম্পাদন করার জন্য প্রয়োজনীয় কাঠামো ও উপকরণ নির্ধারিত হয় নিয়ন্ত্রণের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে, নাকি প্রেষণার মাধ্যমে। ঠিক আছে, আনসার করো। 17 নম্বর দিয়ে আনসার করো। ওকে, হুমায়রা, রেফিন, আলিফা, নিসা, তোমাদের উত্তর সঠিক হয়েছে 16 নাম্বারটা। এবার একটু 17 নাম্বারটা দিয়ে আনসার করো। কাজ সম্পাদনের প্রয়োজনে কাঠামো উপকরণ কিসের মাধ্যমে নির্ধারিত হয়? ওকে, নিসা জানাচ্ছে 17 গ, সংগঠনের মাধ্যমে। আকাশ জানাচ্ছে 17 গ, ভেরি গুড। বাকিরা জানাও। হুমায়রা, রেফিন জানাচ্ছে 17 গ, সংগঠনের মাধ্যমে। তারপর জানাচ্ছে লিওন জানাচ্ছে 17 এর খ। ওকে, আলিফা জানাচ্ছে 17 এর সি, ভেরি গুড। বেশিরভাগই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। কাজ সম্পাদনের প্রয়োজনীয় কাঠামো উপকরণ নির্ধারণ করে কে? সংগঠিত সংগঠনের মাধ্যমে বা সংগঠিতকরণের মাধ্যমে। নেক্সট 18 নম্বর, প্রশাসন বিকেন্দ্রীকরণ হয় কেন? এই যে এটা কেউ চিনো কিনা একটু জানাও। বিকেন্দ্রীকরণ, এটা যে চিনবে সেই আনসারটা পারবে। প্রশাসন বিকেন্দ্রীকরণ হয় কেন? দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে কেন্দ্রীকরণ আর একটা হচ্ছে কি
বিকেন্দ্রীকরণ। এই দুইটা ওয়ার্ড চিহ্ন কিনে একটু জানাবো আমাকে, এবং এটার আনসার করো 18 নম্বর দিয়ে। প্রশাসন কেন বিকেন্দ্রীকরণ হয়? ক্ষমতা ধরে রাখতে, কর্তৃত্বের প্রভাব ধরে রাখতে, স্বৈরতান্ত্রিক নেতৃত্বের জন্য, নাকি ক্ষমতা ছেড়ে দিতে? 18 নম্বর দিয়ে আনসার করো। প্রশাসন কেন বিকেন্দ্রীকরণ হয়? বিকেন্দ্রীকরণ মানে আমি কি বলে দিচ্ছি, তাহলে আনসারটা সহজে পারবা। বিকেন্দ্রীকরণ হচ্ছে ক্ষমতা নিজের কাছে না রেখে সবার মাঝে হস্তান্তর করে দেওয়া। ক্ষমতা নিজের কাছে রাখবে না, সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। ক্ষমতা নিজের কাছে রাখবে না, এগুলো সবার মাঝে কি করে দিবে? হস্তান্তর করে দিবে, সবাইকে বন্টন করে দিবে ক্ষমতাটা, সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। এবার আনসার করো। বিকেন্দ্রীকরণ মানে ক্ষমতা নিজের কাছে রাখবে না, সবার মাঝে বন্টন করে দেওয়া হবে। তাহলে 18-এর উত্তর জানাচ্ছে নিসা ঘ। ওকে, লিওন জানাচ্ছে খ, আফ্রিদা সিদ্দিকা জানাচ্ছে ঘ, ক্ষমতা ছেড়ে দিতে। ওকে, আমি কিন্তু বলে দিলাম বিকেন্দ্রীকরণ অর্থ কি, তাহলে এখন আনসার করতে পারবা। সঞ্জিতা জানাচ্ছে 18-এর ঘ, আফ্রিদা সিদ্দিকি 18-এর ঘ, আকাশ ঘ নাম্বার। ওকে, তাহলে আমরা সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে কি ক্ষমতা ছেড়ে দিতে, কারণ আমি এখানে বলে দিলাম ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হয়, ক্ষমতা ছেড়ে দেওয়া হয়, ক্ষমতা বন্টন করে দেওয়া হয়, সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। আলিফা 18-এর ডি, ভেরি গুড। তাহলে কেন্দ্রীকরণ কি? কেন্দ্রীকরণ হচ্ছে এর উল্টা, ক্ষমতা নিজের কাছে কি করে রাখে? ধরে রাখে। ক্ষমতা নিজের কাছে ধরে রাখে, কারোকে ক্ষমতা হস্তান্তর করে না। ক্লিয়ার? তাহলে আমরা বিকেন্দ্রীকরণ আর কেন্দ্রীকরণ এটা ক্লিয়ার হয়ে নিলাম। নেক্সট 19 নাম্বার, বিশেষায়ন সুবিধা পাওয়া যায় না কেন? বিশেষায়ন সুবিধা পাওয়া যায় না কেন? 19 নাম্বার দিয়ে আনসার করো। বিশেষায়ন 19 নাম্বার, বিশেষজ্ঞ থাকায়, বিশেষজ্ঞের ব্যবহার না থাকায়, কমিটির জন্য, নাকি স্বৈরতান্ত্রিক সুবিধার জন্য? বিশেষায়ন সুবিধা পাওয়া যায় না কেন? এগুলা কিন্তু ভালো করে বেসিকটা না থাকলে আনসার করা খুবই ডিফিকাল্ট তোমাদের জন্য। 19 নাম্বার দিয়ে আনসার করো। বেসিক স্ট্রং থাকলে সহজে আনসার করতে পারবা। আমি বারবার বেসিক কথাটা কেন বলছি, কারণ আমি প্রথমে দেখো কিছু আমাদের সহজ সহজ প্রশ্ন করেছিলাম, যখন একটু গভীরের দিকে যাচ্ছে, একটু বেসিক রিলেটেড প্রশ্ন, তখন কিন্তু অনেকে আনসার ভুল করছো, এবং পরীক্ষায় কিন্তু তোমরা ভুল করবা। 19 নাম্বার দিয়ে আনসার করো সবাই। বিশেষায়ন সুবিধা পাওয়া যায় না কেন? আকাশ জানাচ্ছে 19-এর খ, আফ্রিদা সিদ্দিকা জানাচ্ছে 19-এর বি, সঞ্জিতা জানাচ্ছে 19-এর ক, বিশেষজ্ঞ ব্যবহার না থাকায়। ওকে, দেখি বাকির আনসার করো। 19 নাম্বার, লিওন জানাচ্ছে 19-এর খ। ওকে, তাহলে আমরা সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে বিশেষজ্ঞের ব্যবহার না থাকায়। ভেরি গুড, বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছে। বিশেষজ্ঞের সুবিধা পাওয়া যায় না কারণ বিশেষজ্ঞের ব্যবহার না থাকায়। ক্লিয়ার? নেক্সট আমাদের 20 নাম্বার কোয়েশ্চন, দেখি 20 নাম্বার কোয়েশ্চন কে পারে। একক ব্যক্তির ক্ষমতা হ্রাসের জন্য সৃষ্টি হয় কি? একক ব্যক্তির ক্ষমতা হ্রাস, ক্ষমতা কি পাচ্ছে? ক্ষমতা হ্রাস পাচ্ছে, এর জন্য কি সৃষ্টি হয়? কার্যভিত্তিক সংগঠন, নির্দেশনের ঐক্য, দ্বৈত অধীনতা, নাকি কমিটি সংগঠন? ভালো করে প্রশ্ন পড়ো, তারপর আনসার করার চেষ্টা করো। 20 নাম্বার দিয়ে আনসার করো। 20 নাম্বার, দেখি 20 নাম্বারের উত্তর কে সঠিক দিতে পারে। সবাই 20 নাম্বারে আসো, 20 নাম্বারের আনসার দাও। একক ব্যক্তির ক্ষমতা হ্রাসের জন্য কি সৃষ্টি হয়? ওকে, লিওন জানাচ্ছে 20-এর গ নাম্বার, নিসা জানাচ্ছে 20-এর ক, নির্দেশনার ঐক্য। নেক্সট বাকির আনসার করো 20 নাম্বার দিয়ে। কি কারণে একক ব্যক্তির ক্ষমতা হ্রাসের জন্য সৃষ্টি হয়? আকাশ জানাচ্ছে 20-এর গ। ওকে, দ্বৈত অধীনতা জানাচ্ছে। নেক্সট বাকিরা সবাই করো। মাহি জানাচ্ছে 20-এর সি, রাফিয়া জাহান জানাচ্ছে 20-এর গ, আলিফা জানাচ্ছে 20-এর বি, সানজিদা জানাচ্ছে গ। কে বলছে গ, কে বলছে ক? বেশিরভাগই জানাচ্ছে গ। তাহলে আমরা সঠিক উত্তরে দেখিনি। সঠিক উত্তর হচ্ছে কি? একক ব্যক্তির ক্ষমতা হ্রাসের জন্য সৃষ্টি হয় কমিটি সংগঠন। কারো উত্তর সঠিক হয়নি, সবাই একটা বড় গোল খেয়ে গেলা, কারো উত্তর সঠিক হয়নি, একদম বড় গোল। শেষ প্রশ্নে একদম বড় গোলটা দিয়ে দিলাম, সবাই গোল গেলা। একক ব্যক্তির ক্ষমতা হ্রাস, আমাদের যদি একক ব্যক্তির ক্ষমতা হ্রাস হয় তখন কি সৃষ্টি হবে? কমিটি সংগঠন। কেন? কমিটিতে কাজ করে কয়জন? 5 জন থেকে 10 জন। একজন ব্যক্তি কাজ করে না, 4 জন, 5 জন, 6 জন, অনেক ব্যক্তি কাজ করে। তখন তাদের মধ্যে কি হয়? ক্ষমতাটা বন্টন হয়ে যায়, সবাই একসাথে মিলে একটা দায়িত্ব পালনের জন্য কাজ করবে। ক্লিয়ার? তাহলে সেটা হবে কি? কমিটি সংগঠন। সবাই শেষ পর্যায়ে কিন্তু একটা বড় গোল খেয়ে গেল শেষ প্রশ্নে, গোলটা মনে থাকবে আশা করি। ক্লিয়ার? তাহলে আমি তোমাদের জন্য এখানে আমি এই অধ্যায়ের কি করলাম,
আমাদের ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় সংগঠিতকরণের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস তোমাদের সিকিউ সাজেশনটা দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমি কি করব, এই অধ্যায়ের বেসিকটা আলোচনা করব। তুমি কেমনে খুব সহজেই সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক পদস্থকর্মী, ম্যাট্রিক্স সংগঠন, কার্যভিত্তিক কমিটি এগুলো কিভাবে আইডেন্টিফাই করবে একদম টেকনিকের মাধ্যমে খুব সহজেই। দেখবে এই অধ্যায়টা একদম সহজ হয়ে গিয়েছে তোমার জন্য। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়ালেখার সাথে যুক্ত থাকবা এবং এরপর 8টায় কিন্তু তোমাদের আরেকটা ক্লাস শুরু হতে যাচ্ছে, আইসিটি ক্লাস। সবাই অবশ্যই ওই ক্লাসে যুক্ত থাকবা, বন্ধুদের মেনশন করে দেবা। সবাইকে আসসালামু আলাইকুম। Tá.